আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে একটা কোশ্চেন দেখো লিখেছি যে ম্যাক্সওয়েলের আনবগতি বণ্টনের সমীকরণটি লেখো এবং প্রত্যেকটি পদ ব্যাখ্যা করো। এই ধরনের কোশ্চেন মানে ডাইরেক্ট আসে পরীক্ষায়। তো এই ধরনের কোশ্চেনের জন্য কীরকম অ্যান্সার হবে তার অ্যান্সারটা পুরোটা আমি সমীকরণটা লিখবো এবং সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এই জিনিসটা। আগে আগের ক্লাসে যতটা হয়েছিল সেটা হচ্ছে কি না, গ্রাহামের মানে গ্যাস ব্যাপন সূত্রটা বলেছিলাম। সেখানে রেট অফ ডিফিউশন অর্থাৎ গ্যাসের ব্যাপনের হারের সঙ্গে গ্যাসের মানে ডেনসিটির যে সম্পর্কটা ছিল সেটা ভালোভাবে বলা হয়েছিল এবং ম্যাথামেটিক্যাল ফর্মগুলো উৎপাদন করা হয়েছিল এবং সেখান থেকে অঙ্কগুলো দেখানো হয়েছিল, মানে অঙ্ক কোন কোন সূত্র থেকে মেনটেন করা যাবে সেগুলো দেখানো হয়েছিল। তাহলে আজকের কোশ্চেনে চলে আসি, বা এই কোশ্চেনটাকে আরও একভাবে হতে পারে, তোমরা লিখে নিতে পারো যে একই গ্যাসের ক্ষেত্রে T1 এবং T2, বড় হাতের T1 এবং বড় হাতের T2 দুটি বিভিন্ন তাপমাত্রায়, যেখানে তোমার ব্র্যাকেটে লিখবো যে T2 গ্রেটার দ্যান T1, বেগ বণ্টনের লেখ দুটির কিরূপ পরিবর্তন হয় দেখাও। ঠিক আছে? বা এই কোশ্চেনটা আরও মানে তোমার অন্যভাবে ঘুরিয়ে লিখতে পারে কি যে আণবীয় গতির ক্ষেত্রে, বা তোমার হচ্ছে আণবীয় গতির ক্ষেত্রে ম্যাক্সওয়েলের সূত্রটি লেখো এবং এর ওপর তাপমাত্রার প্রভাব আলোচনা করো। এই ধরনের কোশ্চেন হতে পারে। এই তিনটে কোশ্চেন, একটা লিখেছি আর দুটো আমি বললাম। তোমরা দরকার হলে ভিডিওটা একটু পজ করে ভালো করে আবার লিখে নেবে ঠিক করে। তো এই তিনটে কোশ্চেন একই রকমভাবে হতে পারে, আর এর মানে অ্যান্সারটা একটাই। ঠিক আছে? তো অ্যান্সারটা কীরকম হবে, আগে আমি গ্যাসের মানে অণুগুলোর বেগ বণ্টন সম্পর্কিত সূত্রটা লিখব এবং তারপরে লেখচিত্রের মাধ্যমে ওটা আমি একটু বিশ্লেষণ করব। ঠিক আছে? আচ্ছা, ম্যাক্সওয়েলের আণব বেগ বণ্টনের সমীকরণটি হলো, দেখো সমীকরণটিকে আমরা এভাবে লিখতে পারি ডিএনসি, ঠিক আছে, বাই এন ইজ ইকুয়াল টু 4 পাই বড় হাতের এম মানে মোলার মাস, আস্তে আস্তে সব টার্মগুলো আমি বলছি, মোলার মাস বাই 2 পাই আর টি টু দি পাওয়ার 3/2 সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2RT ইন্টু ডিসি। ঠিক আছে? এইটা হচ্ছে সমীকরণ। এটা ম্যাক্সওয়েলের আণবিক বণ্টনের সমীকরণ। এখানে যে জিনিসগুলো দেখানো হয়েছে, এখানে মানে বিভিন্ন টার্মগুলোর মানেগুলো আমি লিখে ফেলবো। এবার দেখো এখানে এই কথাটা লিখেছে ডিএনসি, এই সিটা হচ্ছে সাফিক্সে। ঠিক আছে? ডিএন মানে নাম্বার অফ মলিকিউল, এর তোমার হচ্ছে কী বলবো, নাম্বার অফ মলিকিউল একটা নির্দিষ্ট সংখ্যক অণুর সংখ্যা। ঠিক আছে? একটা ভেলোসিটি ইন্টারভ্যালে, অর্থাৎ ভেলোসিটি ধরো এরকম যে ওই এখানে সি দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এই সি মানে ভেলোসিটির রেসপেক্টে এটাকে করা হচ্ছে আর কি, বলা হচ্ছে। তো সি থেকে সি প্লাস ডিসি, এই যে ভেলোসিটি রেঞ্জের মধ্যে কতগুলো অণু আছে, এইটা হচ্ছে ডিএনসি দ্বারা বোঝানো হচ্ছে। ঠিক আছে? তাহলে আমি লিখব যে সি এবং সি প্লাস ডিসি এর মধ্যবর্তী বেগ সম্পন্ন অণুর সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল এটা। দ্বিতীয়ত হচ্ছে যেটা
আমরা করেছি এন লিখেছি এই যে নিচে, এই এনটা হচ্ছে কি না মোট অণুর সংখ্যা। মোট অণুর সংখ্যা। তারপরে হচ্ছে বড় হাতের এম, এই বড় হাতের এমটা হচ্ছে গ্যাসের আণবিক গুরুত্ব। ঠিক আছে, গ্যাসের আণবিক গুরুত্ব। আর এখানে ইউজ করা হয়েছে টি, আর, এগুলো ইউজ করা হয়েছে, সি ইউজ করা হয়েছে, সেগুলো আস্তে আস্তে বলবো আমরা। ঠিক আছে, আর টি ইজ ইকুয়াল টু হচ্ছে পরম উষ্ণতা, মানে কেলভিন স্কেলে উষ্ণতা। ঠিক আছে, আর এটা পরম উষ্ণতা লেখাই বেটার। আচ্ছা, আর মানে হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। ঠিক আছে, আর মানে হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক। এখন দেখো এন মানে নাম্বার অফ মোলস বলেছি। আচ্ছা, আর একটা থেকে গেল সি মানে হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, অর্থাৎ গড় বেগের বর্গমূল। এটাকে সাধারণত আমরা এটা লিখে রাখি গড় বেগ। এটা আমরা পরে আসি, গড় বর্গবেগের বর্গমূল কথাটা বা রুট মিন স্কোয়ার ভেলোসিটিটা কি, এটা একটু পরে আমরা আসবো আবার। ঠিক আছে, তো এই নোটেশনগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। আচ্ছা, পুরো এইটা মুখস্থ করতে হবে তোমাদেরকে ওভারঅল এখন। ঠিক আছে, তোমাদের তো প্রমাণ পড়বে না এটা, তোমাদের সমীকরণটা লিখতে বলবে, সমীকরণটা লিখে প্রত্যেকটা জিনিসের মানেগুলো বলতে বলবে। এখন আমরা যদি এরকম একটা চিত্র অঙ্কন করি এই সূত্র থেকে, এই মানে সমীকরণকে কাজে লাগিয়ে, এইদিকে আমরা দেব সি, আর এদিকে দেব ডি এন সি বাই এন। ঠিক আছে, এই ফ্র্যাকশানটা আমরা উপর দিকে লিখবো, আর এদিকে হচ্ছে এটা বিভিন্ন টেম্পারেচারের গ্রাফগুলো দেখব। তো গ্রাফগুলো যদি আমরা দেখি তাহলে এরকম এইভাবে গ্রাফগুলো আসবে। এটা T1 টেম্পারেচার ধরে নাও, আর T2 টেম্পারেচার যদি বেশি হয়, যদি এরকম হয় T1 লেস দ্যান T2, এরকম যদি কন্ডিশন হয় তাহলে এটা T1 হলো, T2 মানে হায়ার টেম্পারেচারে যদি আর একটা আমরা গ্রাফ অঙ্কন করি সেম এতে, তাহলে কী হবে, সেটা ব্রড হবে, ফ্ল্যাট হয়ে যাবে সেটা। ঠিক আছে, এরকম হয়ে এদিকে চলে যাবে গ্রাফটা। এটা হচ্ছে T2 টেম্পারেচারে গ্রাফটা সেই একই রকমভাবে। তো এটার মানেটা কি হচ্ছে এটা আমি একটু বিস্তারিতভাবে বলবো, এটা ভালো করে খেয়াল করো। আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে, ধরো এইখানে একটা পাত্র আছে, কন্টেইনারে আমরা গ্যাস নিয়েছি কিছু। ঠিক আছে, আমরা কিছু গ্যাস নিয়েছি। সেই গ্যাস ধরে নাও গ্যাস আমরা W গ্রাম গ্যাস নিয়েছি এবং যার মোলার মাস হচ্ছে M। এটা হচ্ছে আণবিক ভর। তাহলে বোঝা গেল যেটা গ্যাস নিয়েছি, গ্যাস কত টাকা নিয়েছি W, আর তার মোলার মাস হচ্ছে M। ঠিক আছে, এখন আমরা যেটা দেখব যে এইখানে গ্যাসের অনুসংখ্যা কত হবে। অনুসংখ্যা আমরা কাউন্ট করতে পারি মোল সংখ্যা দিয়ে, যেমন কত মোল আছে W গ্রাম যদি নিই আর মোলার মাস যদি বড় হাতের M হয়, তাহলে টোটাল অনুসংখ্যা হবে কত, N ইজ ইকুয়াল টু W বাই বড় হাতের M। এত মোল রয়েছে অনুসংখ্যা, এখানে গ্যাসের অনুসংখ্যা। ঠিক আছে, তো এখন যেটা হচ্ছে যে এই অনুসংখ্যা মানে সরি এত মোল আছে, তো এত মোল হলে এর অনুসংখ্যাটা কত হবে। অনুসংখ্যা না, যত মোল হলো তাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করবো, তাহলে টোটাল অনুসংখ্যা পাবো। ঠিক আছে, এন মোল মানে তাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করলে টোটাল অনুসংখ্যা পাওয়া যায়, এটা আমরা সবাই জানি। তো টোটাল এইটা হচ্ছে মোল সংখ্যা। আর এইখানে যেটা লিখেছি আমরা ছোটো হাতের এন, এটা কিন্তু আলাদা, মানে এর মিনিংটা আলাদা। এর মিনিংটা হচ্ছে টোটাল অণুর সংখ্যা। এটা হচ্ছে টোটাল অণুর সংখ্যা, যেটা আমি বলেছি মোট অণুর সংখ্যা, কিন্তু এটা মোট অণুর সংখ্যা নয়। এখানে এইটা যে নিউট্রিশন, এটাও ছোটো হাতের এন, কিন্তু এটা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে মোল সংখ্যা। একই নোটেশন, বাট মানে কনসেপ্টটা বুঝে রাখো। এখানে বড় হাতের এন আমরা ব্যবহার করতে পারতাম, এই জায়গাতে আমরা বড় হাতের এন ব্যবহার করতে পারতাম আলাদাভাবে, করলেও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে নোটেশন ইউজ করতেই পারে, তোমরা যে কোনো একটা মানে লিখবে এবং সেটা লিখে দেবে পাশে যে এটাকে
এইটাকে আমরা মোট অণুর সংখ্যা বলছি। এখানে বোঝার জন্য আলাদাভাবে আমরা বলছি মোল সংখ্যা মানে এটা কী, ঠিক আছে? আচ্ছা, এই হলো ঘটনা। তাহলে আমি এখানে ফোকাস করো সবাই যে এইখানে আমরা কতগুলো অণু আছে সেটা কিন্তু বার করতে পারবো এইভাবে। আচ্ছা, যাই হোক, এখানে অণুর সংখ্যা যাই হোক না কেন, এখানে প্রচুর পরিমাণে মানে গ্যাসের অণু থাকবে, এটাই স্বাভাবিক। 1 গ্রাম যদি হাইড্রোজেন নিই তার মানে কি, মানে হাফ মোল পরিমাণে হাইড্রোজেন, তার মধ্যে মানে তোমার হচ্ছে কতগুলো থাকবে, অণুর সংখ্যা হবে হাফ মোল হলেও কিন্তু অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 এর মানে তোমার হচ্ছে কী হবে, 2 দিয়ে ভাগ হবে, তো এতটি অণু। তার মানে বুঝতে পারছো 10⁻23, তার মানে কয়েক লক্ষ কোটি 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 এরকম হবে, ঠিক আছে? বহুত মানে অণুর সংখ্যা বহুত হবে, একটা বিশাল বড় সংখ্যায় একটা মানে সেখানে অণু উপস্থিত থাকবে। অণুর সংখ্যা কিন্তু হিউজ পরিমাণে থাকবে। তো এই অণুর প্রত্যেকটা অণুর গতি কীরকম হবে, প্রত্যেকটা অণুর গতিবেগ কীভাবে নির্ণয় করা যায়, এটা কিন্তু আমাদের আলাদাভাবে সেপারেটলি কিন্তু জানা সম্ভব নয়, ঠিক আছে? তাই একটা ফর্মুলার মধ্যে এনে এটাকে ডিরাইভ করে, মানে অনেক কিছু রয়েছে এর মাঝখানে, কিন্তু আমরা কি করছি না, একটা গড় বেগ বের করার চেষ্টা করছি যে প্রত্যেকটা অণুর মানে গতির বন্টনটা কীরকম হবে, এবং তার মধ্যে প্রত্যেকটা অণু যদি মানে বেগগুলোকে কাউন্ট করি এবং তার যদি গড় নিই তাহলে কীরকম হবে। গড় তো আমরা এভাবে তোমার হচ্ছে প্রত্যেকটাকে আলাদাভাবে বের করতে পারবো না, কিন্তু আমরা অন্যভাবে এটাকে বের করতে পারি, এটাই আমরা চেষ্টা করবো এখানে, ঠিক আছে? তো এটা জানিয়ে রাখি যে এইখানে আমরা কোনো একটা গ্যাস নিয়ে একটা নির্দিষ্ট উষ্ণতায়, ধরে নাও টি উষ্ণতায়, এখানে কোনো একটা গ্যাস নিয়েছি, এই গ্যাসে যে লাখো কোটি অণু রয়েছে, অণুগুলোর গতির বন্টনটা কেমন, মানে গতিটা হবে কেমন, অর্থাৎ কোন অণু একটা নির্দিষ্ট উষ্ণতায় কত বেগে চলবে, গতিগুলো কীরকম হতে পারে, ম্যাক্সিমাম গতি কত হতে পারে, মিনিমাম গতি মানে কত হতে পারে, বা তোমার হচ্ছে আরও কত ধরনের গতি হতে পারে গ্যাসের, এই সম্পর্কিতই এটা হচ্ছে ম্যাক্সওয়েলের সূত্রটা। আশা করি বোঝা গেছে, ঠিক আছে? তো এখন দেখা গেছে যে একটা নির্দিষ্ট উষ্ণতায়, মানে ধরো রুম টেম্পারেচারে 25°C হতে পারে বা 30°C মধ্যে যদি তুমি কল্পনা করো, মানে দেখো, তাহলে তুমি কি দেখবে যে গ্যাসের অণুর মধ্যে মানে তোমার হচ্ছে খুবই অল্প সংখ্যক অণু আছে যাদের বেগ প্রায় শূন্যের কাছাকাছি, ঠিক আছে? মানে খুবই অল্প সংখ্যক অণু থাকবে। এই যে এখানে মানে যাদের বেগ একেবারে শূন্যের কাছাকাছি তাদের সংখ্যা কিন্তু একদম জিরোর কাছাকাছি, এখানে তাই বলা হচ্ছে। সি এদিকে গেলে গতিবেগ বাড়ছে, আবার এদিকে গেলে ফ্র্যাকশন অফ মলিকিউলের সংখ্যা বাড়ছে, মানে এটা হচ্ছে dNc/dc, এটা হচ্ছে ফ্র্যাকশন অফ মলিকিউল হ্যাভিং দ্য ভেলোসিটি ইন বিটুইন দ্য সি অ্যান্ড সি প্লাস ডিসি, এইটা বোঝাচ্ছে। তার মানে এটা ফ্র্যাকশন অফ মলিকিউল, কত ফ্র্যাকশন, মানে টোটাল মলিকিউলের কত ফ্র্যাকশন এই সি এবং সি প্লাস ডিসি ভেলোসিটির মধ্যবর্তী বেগ নিয়ে চলাফেরা করছে, সেইটা আমরা এই ফ্র্যাকশন দ্বারা বোঝাচ্ছি, ঠিক আছে? এটা যত উপরে উঠছে তার মানে কি তত বেশি সংখ্যক অণু এই সি থেকে সি প্লাস ডিসি এই রেঞ্জের মধ্যে, তত বেশি সংখ্যক অণু কী করছে না ওই ভেলোসিটি রেঞ্জের মধ্যে আছে, এইটা আমরা কিন্তু বুঝবো এখান থেকে। আশা করি বুঝতে পেরেছো সেটা। তো এখান থেকে প্রথমেই বলা হচ্ছে যে খুব অল্প সংখ্যক অণুই আছে যাদের ভেলোসিটি খুবই নিম্নতম, মানে খুবই নিম্ন, জিরোর কাছাকাছি ভেলোসিটি আছে, এরকম ধরনের মানে তোমার অণু খুবই কম পরিমাণে আছে, ঠিক আছে? তেমন একই রকমভাবে একেবারে হাই বা ইনফিনিটি ভেলোসিটি আছে এইরকম অণুর সংখ্যাও কিন্তু খুবই অল্প, যেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এরকম অণুর সংখ্যা খুবই অল্প, মানে খুবই অল্প, জিরোর কাছাকাছি প্রায়। কিন্তু মানে মিডিয়াম ভেলোসিটি নিয়ে তোমার হচ্ছে চলাফেরা করছে গ্যাসের অণু, এর সংখ্যা কিন্তু মানে বেশি, অনেক বেশি। দেখো এটা তাই বোঝাচ্ছে। এই পর্যন্ত আস্তে আস্তে এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত মোটামুটি এই রেঞ্জ পর্যন্ত ভেলোসিটি খুবই কম, এই খুবই কম ভেলোসিটি সম্পন্ন মানে তোমার হচ্ছে অণুর সংখ্যা কিন্তু খুবই কম। এবার একটা মিডিয়াম মানে তোমার হচ্ছে বেগ সম্পন্ন ভেলোসিটি সম্পন্ন অণুর ফ্র্যাকশানটা কিন্তু অনেক ম্যাক্সিমাম, দেখো ম্যাক্সিমাম আস্তে আস্তে যত ভেলোসিটি বাড়ছে অণুর ফ্র্যাকশানটা বাড়ছে আস্তে আস্তে, ঠিক আছে? এই সেই জায়গা যেখানে ম্যাক্সিমাম ফ্র্যাকশানের কি আছে না তোমার অণু আছে। একটা T1 টেম্পারেচারে মানে ম্যাক্সিমাম এই জায়গাটা পাচ্ছি ম্যাক্সিমাম ফ্র্যাকশান, তার মানে এই ফ্র্যাকশানটাই ম্যাক্সিমাম, যেটা কি না এই সি ধরে নিচ্ছি, সি এখানে বা C1 ধরে নিচ্ছি, তো এই ভেলোসিটি নিয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউল আছে, ঠিক আছে? তো এই ভেলোসিটিটার নাম বলছি আমরা মোস্ট প্রবাবল ভেলোসিটি, ঠিক আছে? তাহলে এই যে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ পিক যেটা পেলাম, এটাকে কি বোঝাচ্ছে যে এমন একটা বেগ ধারণ করে আছে যে বেগে সর্বোচ্চ সংখ্যক কি আছে না তোমার অণু
ওই বেগ ধারণ করে আছে। তাহলে মানে এই যে ফ্র্যাকশনটা, ঠিক আছে, এটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। এবং যে বেগে এই তোমার হচ্ছে সর্বোচ্চ সংখ্যক তোমার হচ্ছে ধারণ করে আছে, সেই বেগটাকে আমরা বলছি কি মোস্ট প্রবাবল ভেলোসিটি বা সিপি বলছি এটাকে, ঠিক আছে, সিপি বলা হয়, বা এটাকে বলা হয় সর্বোচ্চ সংখ্যক গতিবেগ, সর্বোচ্চ সংখ্যক গতিবেগ। ঠিক আছে, সর্বোচ্চ সংখ্যক গতিবেগ বলা হচ্ছে এটাকে। আচ্ছা, এবার যদি দেখো আর একটু এখান থেকে বুঝতে পারছি আমরা কি, যদি টেম্পারেচার বাড়ানো হয়, এই গ্যাসের উষ্ণতাটাকে যদি আমরা বাড়াই, তাহলে কি হবে, উষ্ণতাটা বাড়ালে সিপির ভ্যালুটা দেখো আস্তে আস্তে কি এইটা মানে ফ্ল্যাট হচ্ছে। সিপির মানটা এখানে দেখো, এই যে গ্রাফটা পেয়েছি T2 টেম্পারেচারে, এখানে কিন্তু সিপি কোথায় পাওয়া যাবে না, সর্বোচ্চ অংশটা কিন্তু এই জায়গাতে। তাহলে এই ক্ষেত্রে সিপি এখানে পাচ্ছি আমরা, সিপিটা এখানে পাচ্ছি। তার মানে টেম্পারেচার যদি পরিবর্তন হয়, তাহলে দেখো টেম্পারেচার যদি বেশি হয়, টেম্পারেচার বেশি হয়ে গেলে কি হবে, সিপির মানটা কিন্তু আস্তে আস্তে সিপির মানটা আস্তে আস্তে বাড়ছে ঠিকই, কিন্তু সিপি বেগ সম্পন্ন অণুর সংখ্যা বা মোল ফ্র্যাকশন কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, এইখানে দেখো এই সিপিতে বেশি পরিমাণে অণু মানে এখানে ছিল, কিন্তু যখন টেম্পারেচার বাড়াচ্ছি আমরা, তখন কিন্তু টেম্পারেচার মানে সিপির মানটা কিন্তু বাড়ছে ঠিকই, কিন্তু সিপি যুক্ত মানে অণুর সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। এইখান থেকে আমরা এটা বুঝছি। ঠিক আছে, আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই টোটাল আন্ডার দ্য কার্ভ, মানে মানে কোনো একটা কার্ভের একটা T1 টেম্পারেচারে, ধরো এই T1 টেম্পারেচারের গ্রাফটা আমি এটা অঙ্কন করেছি, তাহলে টোটাল যদি এই কার্ভের নিচটা আমি এই সাইডেড করে দিই, তাহলে টোটাল এরিয়াটা যে ক্ষেত্রফল হবে, সেই ক্ষেত্রফলটা বোঝাবে টোটাল নাম্বার অফ মলিকিউলকে, অর্থাৎ টোটাল কতগুলো গ্যাসের অণু আছে সেটা কিন্তু আমরা পাবো। তাহলে টোটাল এরিয়া যদি এখানে কাউন্ট করতে পারি, সেই টোটাল এরিয়াটা হচ্ছে টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ ইকুয়ালস টু n, অর্থাৎ টোটাল নাম্বার অফ মলিকিউল ইজ ইকুয়ালস টু এরিয়া আন্ডার দ্য কার্ভ। ঠিক আছে, এটা মাথায় ভালো করে ঢোকাতে হবে। আচ্ছা, এটা আমি মোটামুটি এটা ব্যাখ্যা করলাম। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে আবার বলবে, আর যদি না বুঝতে পারো আবার একটু ব্যাক করে গিয়ে আবার তোমরা একবার শুনে নিতে পারো। এটা ভালো করে বোঝার চেষ্টা করবে। সিপি কাকে বলছি, সিপি হচ্ছে সেই মানে তোমার হচ্ছে বেগ, যে বেগ মানে ম্যাক্সিমাম ফ্র্যাকশন অফ মলিকিউলস কী করে ধারণ করে রাখে একটা নির্দিষ্ট উষ্ণতায়, তাকে আমরা কি বলছি, সিপি বলছি, বা মোস্ট প্রবাবল স্পিড বলছি, বা সর্বোচ্চ সম্ভাব্য বেগ বলছি। ঠিক আছে, আচ্ছা, সর্বোচ্চ সম্ভাব্য বেগ, সর্বোচ্চ সম্ভাব্য গতিবেগ বা বেগ, মোস্ট প্রবাবল স্পিড বলছি এটাকে। ঠিক আছে, ব্যাস এইটুকু তোমরা জেনে রাখো। আর এই প্রশ্নতে এইভাবে পড়ে তোমরা এই পর্যন্ত করলেই হবে। এবার ম্যাক্সওয়েলের সমীকরণ সম্পর্কিত পরের যে কোশ্চেনটা, সেটা আমি এখানে লিখলাম। দেখো কি, দুটি গ্যাসের আণবিক গুরুত্ব যথাক্রমে কি বলছে, m1 এবং m2 বলছি, এবং দেয়া আছে কি যে m1 সমান সমান 2m2, অর্থাৎ প্রথম গ্যাসের মলিকুলার মাস যদি m1 হয়, দ্বিতীয় গ্যাসের মলিকুলার মাস যদি তোমার m2 হয়, তাহলে দ্বিতীয় গ্যাসের মোলার মাসটা কম, তাকে 2 দিয়ে গুণ করলে পাওয়া যায় প্রথম গ্যাসের মোলার মাস। ঠিক আছে, তার মানে ভারীটা হচ্ছে m1। ঠিক আছে, m1 গ্রেটার দ্যান m2 হবে এটা। ঠিক আছে, এবার বলছে সমান উষ্ণতায় এদের বেগ বন্টন সংক্রান্ত ম্যাক্সওয়েলিয়ান যে লেখো সেটা অঙ্কন করো। তার মানে আগে যে আমি লেখচিত্রটা অঙ্কন করেছিলাম, সেই লেখটা অঙ্কন করতে হবে। আমি ওখানে দুটো ভিন্ন টেম্পারেচারে দেখিয়েছিলাম একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে, কিন্তু এখানে যেটা করতে হবে, দুটো ভিন্ন গ্যাসের মোলার মাস আলাদা আলাদা, সেই ক্ষেত্রে একই উষ্ণতা তাদের গ্রাফটা কেমন হবে সেইটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, তো এখানে যদি এই লেখচিত্রটা অঙ্কন করি, তাহলে দেখাতে পারবো আমরা ওটা। যদি এইদিকে হয়, এদিকে ডিএনসি বাই ডিসি 1/n, এটা যদি অঙ্কন করি আমরা এদিকে, আর এদিকে যদি সি অঙ্কন করি, তাহলে যেটা হবে যে লেখচিত্রটা আমরা পাবো, ঠিক আছে, এটা হচ্ছে m1 এর জন্য আমরা এরকম পাবো, আর m2 এর জন্য কি হবে না, ফ্ল্যাট হয়ে এরকম পাবো। এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2 এর জন্য। এখন এটা দেখো, m1টা এইদিকে মানে m1 এর ক্ষেত্রে মোস্ট প্রবাবল স্পিডটা দেখো কোথায়, কাছে, এবং m2 এর ক্ষেত্রে মোস্ট প্রবাবল স্পিডটা সিপির মানটা কিন্তু দূরে। ঠিক আছে, এবং এইটার মান বেশি, এটার মান কম।
এখান থেকে কি বোঝা যায় যে যার মোলার মাসটা বেশি হবে একটা নির্দিষ্ট উষ্ণতায়, ঠিক আছে, মানে বেশি সংখ্যক অণু কী করবে, কম ভেলোসিটি সম্পন্ন হবে। তার কারণে কিন্তু সিপির মানটাতে অনেক বেশি সংখ্যক কী পাওয়া গেছে, তোমার মলিকুল পাওয়া গেছে। আর যেখানে গ্যাসের মোলার মাসটা কম হবে সেখানে কিন্তু অল্প উষ্ণতাতে বেশি বেশি পরিমাণে কী করবে, মানে বেশি স্পিড ধারণ করবে, বেশি সংখ্যক। তার কারণে কিন্তু এটা হয়েছে, ঠিক আছে। তো এটা তোমরা অঙ্কন করে নেবে এটা, আর লেখাটা আমি দিয়ে দেবো, তোমরা খাতা দেখে যে তোমরা লিখে নেবে, পিডিএফটা দেবো, পিডিএফ থেকে লিখে খাতাতে তুলে নেবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক।